সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.3 যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে একটু আলোচনা করব। আলোচনা বলতে গাণিতিক সমস্যার সমাধান করে দিব। 16.3 এই অধ্যায়টা একদম ছোট্ট একটা অধ্যায় এবং হচ্ছে খুব সাদাসিধে টাইপের একটা অধ্যায়। এই অধ্যায়ের সূত্র একদম কম এবং এই অধ্যায়ের গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো খুবই ছোট ছোট সমস্যা এবং খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে বৃত্ত সম্পর্কিত। আমরা বৃত্ত চিনি, যে বৃত্ত একটা সার্কেল এমন হয়, এইটা খালি হাতে রাখছি, বেশি সুন্দর হবে না। একটা বৃত্তের পরিচয় কি? শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তকে তুমি ব্যাসার্ধ দিয়েই সূচিত করতে পারো। এবং ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর তাই না, রেডিয়াস। এই ব্যাসার্ধের ডাবল যেটা সেটা কি? ব্যাস। একটা জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে আমাদের ব্যাস, সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এবং সেই ব্যাস হচ্ছে আর এর দ্বিগুণ, তার মানে ব্যাস হচ্ছে টুয়াইস আর। হ্যাঁ, এটা তো জানো তোমরা, 5 এর থেকে দেখেছো, 5-6 এর বাচ্চারাই জানে এটা। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসের পরিচয় গেল। বৃত্তের বাইরে যে রেখাটা সেটার যে দৈর্ঘ্য সেটা কি? পরিধি। ওই যে আমাদের ত্রিভুজের চতুর্ভুজের পরিসীমা ছিল না, এখানে হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি, বাইরের যে সীমানা সেটা হচ্ছে পরিধি। তাহলে আমরা বৃত্তের দুইটা জিনিস জানি, একটা হচ্ছে ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? যে পাই তারপরে হচ্ছে আর স্কয়ার, এত বর্গ একক। হ্যাঁ, বর্গ একক, সংক্ষেপে লিখলাম বর্গ একক। তারপর পরিধি, বৃত্তের পরিধির সূত্র এটাও সবাই জানো, 2 পাই আর। এটা কিন্তু শুধু একক, বর্গ একক না। ওকে, বৃত্তের পরিধি আর হচ্ছে ক্ষেত্রফল। এখানে পাই, পাই কি? 3.1416। হ্যাঁ, বিশ্ব পাই দিবস আছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে মার্চের 14 তারিখ। ওই যে 3.14। আচ্ছা, তাহলে পাই আর স্কয়ার আর হচ্ছে 2 পাই আর। এটা গেল আমাদের কি? বৃত্তের পরিধি আর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে এই দুইটা সূত্র ছাড়াও আরো দুইটা সূত্র রয়েছে, সেই সূত্র দুটো একটু দেখতে হবে। তোমাদের এই যে বৃত্তের যে পরিধি না, এই পরিধির যে কোনো একটা অংশ নিয়ে যদি তুমি কাজ করো, ধরো যে আমি রেড কালার দিয়ে একটু মার্ক করে দেই, যে এই পরিধির যে কোনো একটা অংশ, এই যে এইখান থেকে ধরো যে এই পর্যন্ত যে অংশ, এইখান থেকে এই পর্যন্ত যে অংশ, সেটা ধরো যে এই যে এই অংশটুকু। হ্যাঁ, বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকে বৃত্তাংশ বলে বা বৃত্তচাপ বলে। বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ, এইটুকু যদি নাও সেটা একটা বৃত্তচাপ, এইটুকু যদি নাও সেটা একটা বৃত্তচাপ, পুরোটা যদি নাও সেটাও বৃত্তচাপ। হ্যাঁ, তাহলে বৃত্তচাপ, এই লালটা হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করা হয়। এই বৃত্তচাপের দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত যদি এস হয় এবং সেই বৃত্তচাপটা কেন্দ্রে যদি আমাদের একটা কোণ তৈরি করে, বৃত্তচাপ অবশ্যই কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করবে। এই যে কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করলো সেটা যদি থিটা হয় ডিগ্রিতে, হ্যাঁ, সেটা যদি থিটা হয় তাহলে একটা সূত্র আছে। সেই সূত্রটা কিভাবে আসে আমি একটু দেখাই। এই বৃত্তের কেন্দ্রে এই সম্পূর্ণ বৃত্তটা, মানে সম্পূর্ণ বৃত্তের যে পরিধি সেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 360 ডিগ্রি কোণ তৈরি করে না? সম্পূর্ণ পরিধি। আর সম্পূর্ণ পরিধি কত? 2 পাই আর। এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 পাই আর। তার মানে কি? যে 2 পাই আর এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 360 ডিগ্রি। বুঝছো কথাটা? তাহলে এই কথাটা যদি আমরা একটু ঘোরায় বলি, যে 360 ডিগ্রি কোণের জন্য আমাদের পরিধি যেটা সেটার দৈর্ঘ্য হবে কত? দেখো বিষয়টা যদি এইভাবে লিখি, 360 ডিগ্রি কোণের জন্য জাস্ট রৈখিক নিয়ম, 360 ডিগ্রি কোণের জন্য পরিধি বা বৃত্তচাপের দৈর্ঘ্য, পরিধিটাই তো বৃত্তচাপ, মানে সম্পূর্ণ বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা আমি আমার মতো করে লিখছি, বৃত্তচাপের দৈর্ঘ্য 360 ডিগ্রি কোণের জন্য বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 2 পাই আর না? 2 পাই আর। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি রৈখিক নিয়ম করো,
যে 1 ডিগ্রি কোণের জন্য বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, ভাগ হয়ে যাবে না, 2 পাই আর নিচে কত 360। এখন ঠিক সেম ভাবে যদি আমরা থিটা ডিগ্রি কোণের জন্য চাপের দৈর্ঘ্য বের করতে চাই, থিটা ডিগ্রির জন্য কি হবে, থিটা যে এখানে কি গুণ হয়ে যাবে না, তাহলে এখানে কি হয় 2 পাই আর থিটা নিচে হচ্ছে আমাদের 360 ডিগ্রি। বুঝছো ঘটনাটা, 360 ডিগ্রি, এই যে ডিগ্রি। এখন এই যে থিটা ডিগ্রি কোণের জন্য যে চাপটা আমরা পেয়েছি, যে বৃত্তচাপ, সেটা কি s না? তার মানে আমাদের কি s ই তো, এটা এতক্ষণ যেটা বের করলাম সেটা কিন্তু s। তার মানে সুতরাং আমরা বলতে পারি কি যে এই s এটাই হচ্ছে 2 পাই r থিটা নিচে কত 360 ডিগ্রি। আচ্ছা, এই যে 2 দিয়ে তুমি যদি 360 কে ভাগ করো তাহলে কত পাবা, 180 পাবা না, 180 ডিগ্রি পাবা না। এটাই সূত্র, এইটাই হচ্ছে আমাদের সূত্র। আলটিমেটলি সূত্রটা কি পাইলাম, যে বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান কি পাই আর থিটা ডিভাইড বাই কত 180, পাই আর থিটা বাই 180, পাই আর থিটা বাই 180। বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান হচ্ছে পাই আর থিটা বাই 180। মুখস্থ করে ফেলবা, এটা তো আর প্রমাণ লাগবে না। হ্যাঁ, আচ্ছা, যদি কনফিউশন থাকে তখন এভাবে বের করে নিবা। এটা গেল আমাদের কি বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য। এবার আসো বৃত্তকলার দৈর্ঘ্য। বৃত্তকলা কি জিনিস, এটা হচ্ছে আসলে বৃত্তটাকে তুমি যদি একটা পিজ্জা চিন্তা করো, হ্যাঁ একটা পিজ্জা, এই বৃত্তটা পুরোটা হচ্ছে একটা পিজ্জা। এই পিজ্জাকে যদি তুমি স্লাইস করো, পিজ্জা কাটে না, কাটলে স্লাইস হয় না, এরকম ত্রিভুজ আকৃতির যে এখানে একটা স্লাইস হয়ে আছে, এই স্লাইসের ক্ষেত্রফল এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। স্লাইস চিকন হইতে পারে, বুঝছো? তাহলে এইখানে এই যে এইটুকের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে একটা বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবা, এই পুরোটার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার না, পুরোটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তার ভিতরে এইটুকের ক্ষেত্রফল কত হবে, এইটুকুর কোনটা যদি থিটা হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে। একটু খেয়াল করো, তুমি বুঝছো ব্যাপারটা, যে 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার। কেন্দ্রে এইটার মতোই সেম এই কথাটাই লিখবো, যে 360 ডিগ্রি কেন্দ্রে 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ার বর্গ একক লিখলাম না, সঙ্গে লিখে দিই বর্গ একক। তাহলে 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কি হবে, এই যে পাই আর স্কয়ার নিচে কত 360 না, 1 ডিগ্রির জায়গায় কত থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে না, তাহলে থিটা ডিগ্রি কোণের জন্য অনুপাত কি হবে, থিটা গুণ হয়ে যাবে, তাহলে থিটা পাই আর স্কয়ার নিচে কত 360 ডিগ্রি। এই যে এখন যেটা পেলাম এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। কি লিখবা তোমরা, যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কোন বৃত্তকলা, যেই বৃত্তকলা কেন্দ্রে হচ্ছে থিটা ডিগ্রি কোণ তৈরি করবে সেটার ক্ষেত্রফল। থিটা 360 কে একটু সামনে লিখতে পারো আলাদা হবে, থিটা বাই 360 ডিগ্রি ইনটু হচ্ছে পাই আর স্কয়ার, এত বর্গ একক। বুঝা গেছে? হ্যাঁ, তোমাদের এই চ্যাপ্টারে মাত্র এই 4টা সূত্র দিয়েই তোমরা সবকিছু করে ফেলতে পারবা। এই একটা সূত্র বৃত্তকলার ক্ষেত্রফল, এই একটা সূত্র এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান পাই আর থিটা বাই 180, বৃত্তকলার ক্ষেত্রফল কি থিটা বাই 360 এটা হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল তো তোমরা জানোই পাই আর স্কয়ার, পরিধি কি 2 পাই আর। এই 4টা দিয়ে এই চ্যাপ্টারে সব করে ফেলতে পারবা 16.3। আমরা অনুশীলনীতে চলে যাব। হ্যাঁ, এটা একটু মুছে আমরা অনুশীলনী প্রশ্ন খুব দ্রুত সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি একটু মুছে দেই, এটা মুছে দিয়ে আমি একটু জায়গা করি, তোমরা সূত্রগুলো মনে মনে একটু পড়তে থাকো, মনে করতে থাকো যে সূত্রটা এই ছিল, ঠিক আছে? তাহলে সহজ হবে। আমরা বৃত্তটা রেখে দিব, এই বৃত্তটা হয়তো আমাদের পরবর্তী প্রশ্নে কাজে লাগবে তো অবশ্যই, না লাগলে আমরা আবার বৃত্ত আঁকবো। খালি হাতে বৃত্ত আঁকা ঝামেলা, গোল হয় না, বৃত্ত দেখতে ডিমের মতো হয়ে যায়, কখনো হচ্ছে ডিমের চেয়েও বিশ্রী আকৃতির হয়। যাই হোক, মানিয়ে নিও এটুক।
এখন আমরা অনুশীলনীতে চলে যাই। বইটা নিয়ে অবশ্যই ক্লাস করতে বসবা। বইয়ে দেখো আমাদের অনুশীলনীতে 16.3 প্রথম অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করে। একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে। বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার হচ্ছে ব্যাস দেওয়া আছে। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। একটু আগে বললাম না চাপের দৈর্ঘ্যের সূত্র কি, এস দিয়ে না, ওইটাই 1 নম্বর অঙ্ক, এটা থাকুক। তাহলে এটা করার সিস্টেম কি, কালি প্রবলেম। এটা করার সিস্টেম হচ্ছে তুমি ফিজিক্স অঙ্ক করছো না ওইভাবে করতে পারবা। আর যদি না মন চাই তাহলে উপরে লিখবা যে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণই তো মনে হয় দেওয়া আছে, হ্যাঁ 30 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা কত, থিটা, থিটা সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে তুমি ব্যাসার্ধ বের করে নিবা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, আর কি ব্যাসের অর্ধেক না, ব্যাস দেওয়া আছে 126, তাহলে ব্যাসার্ধ কি হবে 126 কে 2 দিয়ে ভাগ করে দিবা। এত সেন্টিমিটার না, হ্যাঁ সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে কত হবে 63 সেন্টিমিটার। চাইছে কি, ওই যে এস এর মান চাইছে, বৃত্তচাপের দৈর্ঘ্য চাইছে, হ্যাঁ বৃত্তচাপের দৈর্ঘ্য, হ্যাঁ বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে কি লিখবা, যে আমরা জানি, এটা আমি প্রথম অঙ্ক দেখে ডিটেইলস দেখাচ্ছি, লিখবা যে আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান কি পাই আর থিটা, নিচে হচ্ছে 180। এটাই ছিল না, s সমান হচ্ছে পাই আর থিটা বাই 180। এখানে তুমি মান বসায় দাও। পাই এর মান কি 3.1416, আর এর মান কত 63, আর হচ্ছে থিটার মান কত 30, নিচে কত 180, ঠিক আছে। এটা করে তুমি যা পাবা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবা, যা আসবে সেটা হচ্ছে তোমার অ্যানসার। পাই তুমি সরাসরি লিখে দিবা, পাই এটা হচ্ছে 63 ইনটু হচ্ছে 30 ডিভাইডেড বাই কত 180, তাহলে হচ্ছে 32.986 আসে, 97 লিখবি, 999 লিখবা, হ্যাঁ 32.99, 32.99। এটা কি হবে, সবকিছু সেন্টিমিটারে আছে, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। এখানে অবশ্যই প্রায় কথাটা লিখবা, এটা একুরেট ভ্যালু না, হ্যাঁ প্রায় লিখবা। এইটুকুই অঙ্ক, বুঝছো। এগুলো আসলে এমসিকিউ তে আসে। আমরা দুইয়ে চলে যাই, কথা না বলে আমরা দুইয়ে চলে যাই। দুই আগে দেখি কি বলেছে। দুইয়ে বলেছে প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত দুই ভাগের এক, মানে এক সমস্ত দুই ভাগের 1 মিনিট, মানে কি 1.5 মিনিট। আসলে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তাহলে ওই ঘোড়াটা প্রতি মিনিটে 66 মিটার যায়, তাহলে 1.5 মিনিটে পুরো মাঠ ঘুরে আসছে। তার মানে 1.5 মিনিটে কি মাঠের পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে না, বুঝছো, হ্যাঁ বই নিয়ে বসো বুঝবা। দুই এখানে লিখে দিই, দুই হচ্ছে কি লিখবা, যে ঘোড়াটি প্রতি মিনিটে যায় 66 মিটার, তাই না। তাহলে লিখবা ঘোড়াটি, এদিকে আরো সবাই লিখি, ধরো জায়গা হবে না, যে ঘোড়াটি 1 মিনিটে যায় কত 66 মিটার, এইটুক যায় 1 মিনিটে। তাহলে ঘোড়াটি 1.5 মিনিট, এক সমস্ত 2 এর 1 আছে, বা এটাকে তুমি কি লিখতে পারো, 2 কে 2 আর 1 কত 3, তাহলে উপরে 3 নিচে 2, 3/2 মিনিটে যায়, গুণ হয়ে যাবে না। তাহলে 66 ইনটু হচ্ছে 3 নিচে হচ্ছে 2, এত মিনিট। ওকে, এটাকে তুমি ক্যালকুলেশন করো, এটা দিয়ে ভাগ করলে কত হয় 3, এটা দিয়ে গুণ করো 99, এত মিটার। তাহলে 99 মিটার হচ্ছে ওই বৃত্তাকার পথ ঘুরে আসছে 1.5 মিনিটে। তার মানে পরিধি কি 99 মিটার না। তাহলে তুমি কি লিখবা, যে
প্রশ্ন মতে ডাইরেক্ট লিখে দিবা, দরকার নেই। বা মাঠের পরিধি এটাও লিখতে পারো, যে বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি কত? এই যে 99 এত মিটার। ওকে, বুঝছো ঘটনা? কারণ ওই মাঠটাই তো করে আসছে 1.5 মিনিটে। এই বৃত্তাকার মাঠের পরিধির জায়গায় তুমি সূত্র লিখে দিবা, জাস্ট সূত্র 2 পাই আর। বৃত্তাকার মাঠ সমান কি 99। তোমার চাইছে সম্ভবত ব্যাস চাইছে, ব্যাস, তাহলে 2 আর চাইছে, 2 আর, তাহলে পাই ওই পাশে গেলে কি হবে? 99 কে তুমি পাই দিয়ে ভাগ করে দিবা, যা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে, আমাদের ব্যাসই চাইছে সম্ভবত, হ্যাঁ ব্যাস চাইছে। তাহলে 99 কে তুমি ভাগ করবা টুয়াইস পাই দিয়ে, আসে 15.76 লিখবা, 15.76, 15.76 মিটার। অবশ্যই প্রায় লিখতে হবে, এগুলা একুরেট মান হবে না। বোঝা গেছে? 1 আর 2 খুবই সিম্পল প্রশ্ন এগুলা। সাধারণত তোমার এগুলো সবগুলো এমসিকিউ তে আসে, এমসিকিউ এর বাইরে এসব আসে না। আর এমন হইতে পারে যে সৃজনশীলের কয় আসবে। এবার আসো 3 নাম্বার। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। একটা বৃত্তাংশ, ওই যে বৃত্তের যে অংশ, সেই বৃত্তাংশের ক্ষেত্রফল। এটা কিন্তু ওই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল কি? ওই বৃত্তের ব্যাসার্ধ আছে 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। হ্যাঁ, দেখো তাহলে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ, মানে থিটার মানই বের করতে বলছে। এখানে মান বের করতে বলছে কার? থিটার মান বের করতে বলছে। তাহলে থিটার মান যদি বের করতে বলে, বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, তোমরা জাস্ট লিখে দিবা যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল ওই যে থিটা বাই 360 ইনটু কি পাই আর স্কয়ার ছিল না, ওই সূত্রটা লিখবা, লিখে ওইখানে মান বসাই দিবা, তাহলেই হবে। থিটা বাই 360 ইনটু হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে 3 এ কি লিখবা? লিখবা যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল জাস্ট সূত্রটা কি? থিটা বাই 360 ইনটু হচ্ছে পাই আর স্কয়ার। এটা আমরা জানি ক্ষেত্রফল। বর্গ একক আছে, এখানে বর্গ একক আছে, লেখো বর্গ একক, বর্গ একক। বৃত্তাংশের ক্ষেত্রফল কিন্তু এখানে দেওয়া আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার। তাহলে এই বৃত্তাংশের ক্ষেত্রফল তুমি ডাইরেক্ট বসায় দিবা। আর এখানে হচ্ছে থিটা বাই কত? 360 বসাইলা। পাইয়ের মান তুমি বসাইতে পারো, পরও বসাইতে পারো। পাই থাকুক আর স্কয়ার, আর কত? 21 ছিল, তাহলে আর স্কয়ার মানে কি 21 স্কয়ার। বুঝা গেছে? এখান থেকে তুমি থিটা বের করতে চাও, আমি একবারে লিখবো, এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে না, আর এগুলো আসলে ভাগ হয়ে যাবে না। তাহলে তুমি থিটাটাই যদি এই পাশে রাখো, তাহলে এই পাশে হবে 77 ইনটু হচ্ছে 360, আর নিচে চলে যাবে আমাদের পাই ইনটু হচ্ছে 21 স্কয়ার। এখানে যেটা আসবে সেটা হচ্ছে থিটার ভ্যালু। আমি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে 77 ইনটু হচ্ছে 360 ভাগ হচ্ছে আমাদের পাই ইনটু হচ্ছে 21 স্কয়ার। ওকে, তাহলে এখানে আসে 20 ডিগ্রি আসে। হ্যাঁ, এখানে 20 ডিগ্রি আসছে, 20.008 ডিগ্রি এরকম আসছে। তুমি 20 ডিগ্রি লিখে দিবা। 20 ডিগ্রি কি হবে? প্রায় হবে। বোঝা গেছে? এইটুকুই, এর থেকে বেশি দরকার নেই অঙ্কে। এবার আসো 4 কি বলেছে? 4 বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই জাস্ট বৃত্তাংশের ক্ষেত্রফল, এই যে এই সূত্রতে বসায় দিলেই শেষ। এখানে বসায় দিই, হ্যাঁ এখানে বসায় দিই, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার আর কেন্দ্রে উৎপন্ন কোণ 75 ডিগ্রি, 14 সেন্টিমিটার আর 75 ডিগ্রি, এইখানেই বসাবো আমি। 4 নাম্বার, এটাই 4। এটা লিখে এই পাশেরটা খালি লিখবা না, ওই পাশে লিখবা। ওই পাশেরটা লিখতেছি, বুঝছো? এটা এই পাশে আছে, এই যে এই পাশেরটা আমরা মান বসায় লিখতেছি, দেখো। তাহলে এখানে কেন্দ্র উৎপন্ন কোণ সেটা কিন্তু দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা বসায় দিলে হয়ে যাবে।
তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ আমাদের কত দেওয়া আছে দেখি একটু, 75 ডিগ্রি আর হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 75 ডিগ্রি আর এখানে আছে 14 সেন্টিমিটার আছে ব্যাসার্ধ নাকি ব্যাস, 14 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটার উপরে স্কয়ার হবে। বুঝছো? এত বর্গ একক না, এখানে হবে বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার। এইটা ক্যালকুলেটরে দিবে, ইনপুট বসায় দিলেই ক্যালকুলেটরে দিয়ে দাও, দিলে আসবে 75 ভাগ হচ্ছে 360। ওকে, তারপরে মাল্টিপ্লাই বাই পাই মাল্টিপ্লাই বাই কত 40 স্কয়ার, তাহলে আমাদের আসে 128.8 128.8 128.8 এত বর্গ সেন্টিমিটার। অবশ্যই কি লিখতে হবে, প্রায় লিখতেই হবে, মাস্ট। 4 শেষ। হ্যাঁ, 4 নাম্বার শেষ, শর্টকাটে করে ফেলবো এবার। 5 নম্বরে কি বলেছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, ওই রাস্তাও তাহলে বৃত্তাকার। রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি, ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি হচ্ছে 44 মিটার বড়। তাহলে ভিতরের যে পরিধি তার থেকে বাইরের যে পরিধি সেটা হচ্ছে 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো, রাস্তাটার প্রস্থ নির্ণয় করতে বলছে। এটাই বৃত্ত, এখানে আমি রাস্তা আঁকাবো। দেখো, এখানে যদি তুমি রাস্তা আঁকাও, এইটাই সেই ধরো যে বৃত্তাকার মাঠ, এর বাইরেই রাস্তা আছে। হ্যাঁ, বৃত্তাকার মাঠ যেটা সেটার ব্যাসার্ধ ধরো আর, এর বাইরে একটা রাস্তা আছে। তাহলে রাস্তাটা দেখতে কেমন হবে, রাস্তাটা দেখতে হবে এরকম। বৃত্তাকার হবে না, একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। হ্যাঁ, এইটুকুই, এত সময় নেই গোল করার। তাহলে এই মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, আর রাস্তা সহ যদি তুমি ব্যাসার্ধ ধরো, ধরো যে রাস্তা সহ ব্যাসার্ধ, আমি অন্য একটা কালার দিয়ে লিখি, রাস্তা সহ ব্যাসার্ধ সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত না পুরাটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত সেটা আমরা ধরি যে বড় আর। বুঝছো? তাহলে এই ব্যাসার্ধের যেই পার্থক্য, ব্যাসার্ধের পার্থক্য না ব্যাসের পার্থক্য, ও পার্থক্য আসলে ব্যাস ব্যাসার্ধ, রাস্তাটি প্রস্থ নির্ণয় করতে বলছে, এখানে হচ্ছে প্রস্থ। হ্যাঁ, পরিধির পার্থক্য দেওয়া আছে 44 মিটার। খেয়াল করো, তাহলে এই যে এইটুক আমাদের বের করতে হবে। আমাদের উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হচ্ছে এই যে এইটুক বের করা, এইটুক যে এটার প্রস্থ কতটুক। হ্যাঁ, দেখো তো এই পুরাটা আর এইটুক হচ্ছে, পুরাটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। তাহলে এইটুক কি হবে, এই যে এইটুক, এইটা সমান তুমি কি পাবা, এইটা সমান এই যে এইটুক, এটা আসলে ক্যাপিটাল আর থেকে স্মল আর বিয়োগ করলে হবে না। বুঝছো? রাস্তা সহ মাঠের যে ব্যাসার্ধ সেটা থেকে তুমি মাঠের ব্যাসার্ধ যদি বাদ দাও, তাহলে তুমি কি পাবা, রাস্তার যে প্রস্থ, রাস্তা কতটুকু মোটা সেটা পাবা না। এটাই বের করবো আমরা। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে এটাই, এটাই বের করব। এই পাশেই মুছে দেই, মুছে দিয়ে করি। তাহলে এই অঙ্কটা একটু লিখে করাই দেই। কি লিখবা প্রথমে, ধারণা করতে পারছো? প্রথমে লিখবা যে আমাদের মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তারপরে ডাইরেক্ট তুমি প্রশ্ন মতে লিখবা, এত টাইম নাই, সরাসরি প্রশ্ন মতে লিখবা। এটা কি, বড় 2 পাই আর থেকে ছোট 2 পাই আর বাদ দিলে কি হবে আমাদের, ওই যে পার্থক্যটা, তাদের যে পার্থক্য কত দেওয়া আছে 44 না? হ্যাঁ, 44 মিটার দেওয়া আছে। তাহলে 5 নাম্বার এই চিত্রটা এঁকে দিবা সাথে, 5 হচ্ছে চিত্রটা আঁকবা, তারপরে লিখবা যে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে আমাদের স্মল আর, এত, যেহেতু মিটার দেওয়া আছে তাহলে এখানে মিটারই দিই। বুঝছো? এই যে পার্থক্য মিটার দেওয়া আছে 44 মিটার। তারপরে লিখবা যে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, এটা ধরলাম ক্যাপিটাল আর। বুঝছো? তাহলে তুমি কি পাবা, ডাইরেক্ট লিখে দিই। হ্যাঁ, এত দরকার হয় না এগুলা। প্রশ্ন মতে এই সম্পূর্ণ মাঠের যে পরিধি, মানে এই সহ
রাস্তা সহ, সেটার পরিধি কি 2 পাই ক্যাপিটাল আর না, ওই বড় বৃত্তটা। আর ভিতরের যেটা মাঠের পরিধি সেটা কি 2 পাই স্মল আর। এই দুইটা পরিধির পার্থক্য কত 44। এইখান থেকে যদি তুমি 2 পাই কমন নাও তাহলে কি থাকবে আর মাইনাস স্মল আর, এটা থাকবে না, সমান হচ্ছে 40। এখান থেকে আর মাইনাস স্মল আর রেখে তুমি 2 পাই ওই পাশে নিয়ে যাও, তাহলে 44 ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। বুঝছো? এইখান থেকে যেই মানটা তুমি পাবা কাটাকাটি করতে পারো, 22 বাই 2 পাই সেভাবে রাখতে পারো। 22 ভাগ হচ্ছে কত পাই, অথবা তুমি লিখতে পারো 7.0028 আসে, তুমি 7 লিখতে পারবা, 7.0028 এরকম আসে। হ্যাঁ, এত মিটার প্রায়। এইটাই কিন্তু আমাদের কি রাস্তার কি রাস্তার প্রস্থ, রাস্তার বিস্তার। সুতরাং কারণ কি ক্যাপিটাল আর থেকে স্মল আর বিয়োগ, সুতরাং রাস্তার বিস্তার কত 7.0028 মিটার প্রায়। লাস্টে অ্যানসারটা লিখে দিবা। বুঝছো ঘটনা? 6 এ চলে যাব আমরা। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। একটা বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, এই বলেই দেওয়া আছে সবকিছু। বলছে পথটির ক্ষেত্রফল কত। এই চিত্র থেকেই করি। হ্যাঁ, ধরো যে 6 নাম্বার এইটাই, এই যে এখানে যেটা করতেছি এই 6 এর চিত্র, মনে করো এইটাই 6 এর চিত্র। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি বসাবো, আমরা মান বসাই দেবো, ডাইরেক্ট মান। এই যে এখানে স্মল আর যেটা, সেটা মান কিন্তু দেওয়া আছে আমাদের, স্মল আর ক্যাপিটাল আর সব দেওয়া আছে, এটা দরকার নাই, এগুলা মুছি, আগের গুলো বাদ। কিন্তু বৃত্ত দুইটা এইটাই হবে। তাহলে আমাদের ভিতরের যেটা ওই যে মাঠের, সেটা হচ্ছে 26, ব্যাস হচ্ছে 26। আচ্ছা, ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ কত 13 না? বুঝছো? এখন 2 মিটার প্রশস্ত রাস্তা, এদিকে 2 মিটার রাস্তা আছে, তাহলে এই পুরাটা কত 15 মিটার না? হ্যাঁ, পুরাটা 15 মিটার না? তাহলে আমাদের রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, সেটা থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল সেটা যদি বিয়োগ করে দাও, তুমি পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল পাবা না। তাহলে এটা লিখবা কিভাবে? চিত্র হচ্ছে ওইটাই, ওইটুকুই। এখানে মিটার না সেন্টিমিটার, মিটারই মনে হয় দেওয়া আছে সবকিছু না? হ্যাঁ, সবকিছু মিটার দেওয়া আছে, তাহলে এগুলো সব মিটার। হ্যাঁ, আরে কালি তো ডিস্টার্ব করতেছে বহুত। তাহলে এগুলো সব হচ্ছে মিটার, 2 মিটার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো একটু খেয়াল করো। 6 নাম্বার ওই চিত্রই খেয়াল করো, লিখবা কি যে মাঠের ব্যাসার্ধ, ডাইরেক্ট লিখবা যে মাঠের ব্যাসার্ধ আমাদের কি, মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, স্মল আর ধরো, যে স্মল আর সেটার মান কত, সেটার মান হচ্ছে আমাদের 26 ছিল ব্যাস, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ। তাহলে সেটা কত 13 মিটার। 13 মিটার যদি ব্যাসার্ধ হয়, 13 মিটার যদি ব্যাসার্ধ হয়, সেইখান থেকে তুমি কি করবা, ওই মাঠের ক্ষেত্রফল বের করবা। তাহলে মাঠের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ এরিয়া। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার বর্গ মিটার না? তুমি এখানে মান বসায় দাও, পায়ের মান আগে বসানোর দরকার নাই, থাকুক, এটা খালি বসাও। 13 স্কয়ার বর্গ মিটার, তার মানে কি 169 পাই এত বর্গ মিটার। 13 স্কয়ার করলে 169। তুমি কি করবে এবার রাস্তা সহ লিখবা যে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ যেই মাঠের ব্যাসার্ধ সেটাও ধরো যে আরই, আলাদা করে লেখার দরকার নাই। সেই আরটা কত, আমাদের 13 এর সাথে 2 মিটার প্রশস্ত রাস্তা যোগ হবে না? তাহলে কত 15 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, আমি ডাইরেক্ট লিখে দেই 15 স্কয়ার এত বর্গ মিটার। এটা কত হয় 225 হয় না 15 স্কয়ার, তাহলে 225 হচ্ছে পাই এত বর্গ মিটার। সুতরাং তুমি লাস্টে লিখে দিবা যে অতএব
রাস্তার ক্ষেত্রফল কি হবে? এটা থেকে এটা বিয়োগ। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি তুমি বিয়োগ করো, তাহলেই তুমি কি পাবা? তুমি রাস্তার ক্ষেত্রফল পাবা। ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দাও, চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটরে জাস্ট ইনপুট দিয়ে দিবা, চলে আসবে। বসায় দাও। 225 মাইনাস হচ্ছে 169, এইটা ইনটু হচ্ছে আমাদের পাই, তাহলে আসে 175.93 175.93 175.93 এত বর্গমিটার অবশ্যই কি হবে? প্রায় হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে। 6 নাম্বার বুঝা গেছে? ক্লিয়ার? খুব চমৎকার অঙ্ক কিন্তু। হ্যাঁ, 6 এর পরে আমরা 7 এ চলে যাই। একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। এটা ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সৃজনশীলে আসে মাঝে মধ্যে। হ্যাঁ, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। পিছনের চাকাটা বড়, সামনের চাকা ছোট। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে? ঠিক আছে, 88 মিটার পথ যাবে, সামনের চাকা পিছনের চাকা। এটা কেমন হবে বিষয়টা একটু চিত্র আঁকি। হ্যাঁ, চিত্র আঁকা লাগবে। এটা চিত্র আঁকলে বুঝতে পারবো সহজে। একটু চিত্র আঁকি, একটু চিত্র আঁকবো, মুছতে হবে এই জন্য। এই মুছামুছি খুব ঝামেলা। তাহলে হচ্ছে আমাদের একটা গাড়ি, সেই গাড়ির সামনের চাকা হচ্ছে ছোট, পিছনের চাকা হচ্ছে বড়। সামনের চাকা ছোট, পিছনের চাকা বড়। তাহলে গাড়িটা সাধারণত এরকম গাড়ি দেখছো নাকি? সামনের চাকা ছোট, পিছনের চাকা বড়। ওই যে হাল চাষ করে আছে না, হাল চাষ করে ট্রাক্টর টাইপের যেই গাড়িগুলো, সেগুলো সামনের চাকা ছোট থাকে, পিছনেরটা বড় থাকে। ধরো যে এটা ট্রাক্টর, তো একটা গাড়ির সামনের চাকা হচ্ছে ছোট, পিছনের চাকা হচ্ছে বড়। বিষয়টা কেমন? 7 নাম্বার না? হ্যাঁ, 7 নাম্বার। নাম্বার 7, দেখো যে একটা গাড়ি, একটা পথ আছে, পথ, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কত? 88 মিটার। ফিজিক্সের মতো করে করাই। হ্যাঁ, 88 মিটার না? হ্যাঁ, 88 মিটার। এখানে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি, সেই গাড়ির ভিতর দুই রকমের চাকা, একটা হচ্ছে ছোট চাকা আর একটা হচ্ছে বড় চাকা। একটা ছোট আর একটা বড়। এই ছোট চাকার বড় চাকার কি দেওয়া আছে? ব্যাস না? হ্যাঁ, ব্যাস দেওয়া আছে। এইটার ব্যাস আমি এইভাবে লিখছি যে এটার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার কিন্তু। হ্যাঁ, আর এটা কিন্তু মিটার। আর এইটার ব্যাস যেটা, এই বড় চাকার ব্যাস, এটা ধরো D2, এটা ধরো D1। এটা 1 নাম্বার চাকা, এটা হচ্ছে 2 নাম্বার চাকা। D2 যেটা, সেটা হচ্ছে 35 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। বলছে এই পথটা যাওয়ার সময়, এই পথটা অতিক্রম করার পর আমাদের কাউন্ট করে বের করতে হবে যে কোন চাকাটা কত সংখ্যক বার ঘুরছে, এবং সামনের চাকা অবশ্যই বেশি ঘুরবে না, এটা তো ছোট চাকা, এটা বেশি ঘুরবে না এটার থেকে। তো কতটুকু বেশি ঘুরবে, কয়টা পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, সেটা বের করতে হবে। বোঝা গেছে প্রশ্ন? তাহলে কি আমাদের এটা একবার ঘুরলে কি আর পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে না? বুঝছো? এই যে এটা, এই প্রথম চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এইটুক যাওয়ার জন্য কয়বার ঘুরবে যদি বের করতে চাও, পরিধি দিয়ে ভাগ করতে হবে না? এই চাকাটা ধরো যে একবার ঘুরলে এইখান থেকে এইটুক দূরত্ব যায়, তাহলে এই সম্পূর্ণটা যাওয়ার জন্য কয়বার ঘুরবে? এই দৈর্ঘ্য দিয়ে এই দৈর্ঘ্যকে ভাগ করলেই হবে না? তার মানে পরিধি দিয়ে আমরা এই 8 মিটারকে ভাগ করলেই প্রথম চাকা কতবার ঘুরবে সেটা বের হবে। এইটার পরিধি দিয়ে এটাকে ভাগ করলেই দ্বিতীয় চাকা কতবার ঘুরবে সেটা বের হবে। তারপর দুইটার পার্থক্য করলেই আমরা পেয়ে যাব কোন চাকা, এই ছোট চাকাটা কত সংখ্যকবার বেশি ঘুরবে। তাহলে তুমি এটা করবা কিভাবে? লিখবা যে প্রথম চাকার ব্যাসার্ধ। হ্যাঁ, ডাইরেক্ট ব্যাসার্ধ লিখে ফেলবা। প্রথম চাকার ব্যাসার্ধ, এই D1 D2 ধরছি তো, তাহলে R1 ধরো। R1 কত? 28 কে ভাগ করতে হবে আমাদের 2 দিয়ে, এত সেন্টিমিটার।
কত হয় 14 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম চাকার ব্যাসার্ধ। প্রথম চাকার পরিধি বের করবা তুমি, পরিধি। তাহলে সেটা ধরো যে সি দিয়ে প্রকাশ করে, C1 পরিধি। আমি এমনি লিখছি, তোমার এটা C1 না লিখলেও চলবে। তাহলে পরিধি আমাদের কত 2 পাই আর না, 2 পাই সাথে কত আর, বুঝছো 2 পাই আর। তাহলে এটার সাথে গুণ হবে কত 14 গুণ হবে না, আমি ডাইরেক্ট গুণ লিখে দিলাম এত সেন্টিমিটার। তার মানে কি জিনিসটা 28 পাই। তুমি এইভাবে না বের করে তুমি ডাইরেক্ট 2 আর 1 সমান এটা লিখতে পারতা। আমি ভেঙে ভেঙে করাচ্ছি। তারপরে কি, তাহলে প্রথম চাকা কয়বার ঘুরবে, তাহলে লিখবে এইভাবে লিখবা যে প্রথম চাকার ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণন সংখ্যা মানে কতবার ঘুরবে, প্রথম চাকার ঘূর্ণন সংখ্যা। 88 কিন্তু মিটার, এটাকে সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে 88 কে দুইটা শূন্য যদি দিয়ে দাও সেন্টিমিটার হয়ে যাবে না, মিটারকে 100 দিয়ে গুণ করতে হয় সেন্টিমিটার বানাইতে। এটাকে ভাগ করবা কি পরিধি দিয়ে, 28 পাই, ঘূর্ণন সংখ্যা এতবার। বুঝছো ঘটনা? তাহলে প্রথম চাকার ঘূর্ণন সংখ্যা যদি তুমি বের করে এখানে বসাই দিবা, জাস্ট বসাই দিবা, তাহলে কত হবে 8800 ভাগ হচ্ছে 28 হচ্ছে পাই 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 100 হয় 100.04 এরকম হয়। তুমি 100 নিবা, পূর্ণ সংখ্যক বার নিবা, 100 বার ঘুরবে। বুঝছো? ঠিক সেম ভাবে দ্বিতীয় চাকারটা বের করতে পারবা না, দ্বিতীয় চাকার ঠিক সেম ভাবে দ্বিতীয় চাকারটা বের করবা। তাহলে কি লিখবা যে দ্বিতীয় চাকার ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ না লিখবো লেখা যায়, তুমি ডাইরেক্ট লিখতে পারো দ্বিতীয় চাকার ব্যাস। ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ না, তাহলে 2r2 বা 2r এমনি লিখি 2r। ব্যাস কত, ব্যাস যেটা দেওয়া আছে সেটাই 35 এত সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় চাকার পরিধি, পরিধি সূত্র কি 2 পাই আর না, 2 পাই আর। তুমি 2r এর মান জানো, 2r সমান কত 35, তার মানে 35 পাই কিন্তু। তাহলে কি লিখবা, এবার লিখবা দ্বিতীয় চাকার ঘূর্ণন সংখ্যা, দ্বিতীয় চাকার ঘূর্ণন সংখ্যা। ঠিক আছে, দ্বিতীয় চাকার ঘূর্ণন সংখ্যা। দ্বিতীয় চাকার ঘূর্ণন সংখ্যা যদি বের করতে চাও, ওই যে আমাদের টোটাল যে দূরত্ব, সেই দূরত্বকে কি করতে হবে, দ্বিতীয় চাকার পরিধি দিয়ে ভাগ করতে হবে না এতবার। ঠিক আছে, এটা একটু ভাগ করবা, এটা ভাগ করলে তুমি পাবা 80 মনে হয় সম্ভবত। ঠিক আছে, আনুমানিক 80 পাবা আমার যতটুকু মনে হয়। আমরা দেখি একটু তারপর 8800 ভাগ হচ্ছে 35 ভাগ হচ্ছে পাই, হ্যাঁ 80 পাবা 80। ঠিক আছে, তাহলে লিখবা যে সুতরাং প্রথম চাকা বেশি ঘুরবে, বেশি ঘুরবে। কি করবা, বিয়োগ করে দিতে হবে না, প্রথম চাকা ঘুরছে 100 বার, দ্বিতীয় চাকা ঘুরছে 80 বার, তাহলে বেশি ঘুরছে কয়বার 20 বার। হ্যাঁ, এই যে 20 বার। এইটাই आंसर, আমাদের অঙ্ক কমপ্লিট, 7 নম্বর অঙ্ক কমপ্লিট। বোঝা গেছে? আগে চলে যাই, আমি চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। এই ছোট্ট একটা চ্যাপ্টার, এটা যদি বারবার আলোচনা করি তাহলে আসলে প্রবলেম। শেষ করে দেই, একটু ধৈর্য সহকারে দেখো, আরো একটু আছে। একটি বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে 220, এই বৃত্তে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, সেই বৃত্তের অন্তর্লিখিত যে বর্গ তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এগুলো এমসিকিউ তে আসে। এটা আমি দেখেছি কয়েকটা বোর্ডে এমসিকিউ তে আসছিল, হ্যাঁ বিগত সালগুলোতে। সহজ, একবার দেখলেই পারবা। এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, পরিমিতি থেকে অন্য চ্যাপ্টারের তুলনায় এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমাদের একটা বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত বর্গ আছে। 8 নাম্বার, একটা বৃত্ত একুরেট হবে না, হওয়ার দরকার নাই। এই ভিতরে একটা বর্গ আছে, বর্গ। বর্গ মানে কি, চারটা বাহু সমান, এইটাই ধরে নাও বর্গ, এইটাই বৃত্ত। তাহলে বর্গ যদি তুমি অন্তর্লিখিত বর্গ আঁকো,
সেই বর্গের যেই কর্ণ সেটা কিন্তু বৃত্তের ব্যাস। বুঝছো? বৃত্তান্ত লিখিত যেই বর্গ সেই বর্গের যেই কর্ণ সেটা কিন্তু বৃত্তের ব্যাস। বুঝছো? তাহলে এই বৃত্তের কি দেওয়া আছে? বৃত্তের পরিধি দেওয়া আছে কত? 220 মিটার। তাহলে তুমি ডাইরেক্ট লিখবা যে বৃত্তের, আমি সংক্ষেপে করাচ্ছি এগুলো, আর ডিটেইলস করাবো না। বৃত্তের পরিধি কত? 2 পাই আর, সেটা সমান কত আমাদের? 220 মিটার। বৃত্তের পরিধি 2 পাই আর সমান হচ্ছে 220। তাহলে বৃত্তের ব্যাস লাগবে আমাদের। কেন লাগবে দেখাচ্ছি। 2 আর পাই কি ওর পাশে যাবে না? তাহলে 220 কে তুমি পাই দিয়ে ভাগ করো, যেটা পাবা সেটা হচ্ছে আমাদের ব্যাস। ব্যাস কেন বের করলাম? এই যে এটা বের করছে, এটা এইটুক দৈর্ঘ্য। তাহলে এইটুক দৈর্ঘ্যের মান কিন্তু আমরা পেয়ে গেছি, এবং সেটা কি? এই বর্গের কর্ণ না? তাহলে এই বৃত্তের ব্যাস যা, ওই বর্গের কর্ণটা। তাহলে আবার বর্গের কর্ণের সূত্র মনে আছে? বর্গের কর্ণ সমান কি? √2a না? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই বর্গটার প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে এই কর্ণটা হয় √2a। পিথাগোরাস থেকে এই যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তারপর রুট করে দিলে কি হবে? √2a হবে পিথাগোরাস থেকে। তাহলে বর্গের কর্ণ কত? √2a। এই বর্গের কর্ণ আর ব্যাস একই না? তাহলে এটা সমানই তো এটা। বুঝছো? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? এই যে √2a বর্গের কর্ণ, এটাই হচ্ছে আমাদের ওই বৃত্তের যে ব্যাস পেয়েছিলাম সেইটা। তাহলে এখান থেকে সুতরাং বাহুর দৈর্ঘ্য এভাবে লিখলেই হয়। এই যে এ, এটাই তো বাহুর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য? বর্গের বাহু। √2 এর পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে 220 কে ভাগ করে দিতে হবে পাই ইনটু কি? √2। এটা কিন্তু ক্যালকুলেটরে পাই ইনটু √2 দিও, নইলে কিন্তু ভুলভাল আসতে পারে। হ্যাঁ, ক্যালকুলেটর এটা মাঝে মধ্যে নিতে পারে না। 220 ভাগ হচ্ছে কত? √2 ভাগ হচ্ছে পাই 49.52। ঠিক আছে, অঙ্ক শেষ। 49.52 এত কি হবে? মিটার হবে, মিটার। এবং অবশ্যই কি হবে? প্রায় হবে। কমপ্লিট। আর কমপ্লিট 9 দেখো, 9 বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এটা খুব ইন্টারেস্টিং। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আচ্ছা, বৃত্তের পরিধি 2 পাই আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3a না? সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কি? এ। আমি তারপরও চিত্র দিয়ে এঁকে দিই। দেখো, একটা সমবাহু ত্রিভুজ ছোট করে আঁকছি। এটা এ, এইটা এ, এইটা এ। তাহলে এটার যে সীমানা পরিসীমা সেটা কি? 3a। আর একটা বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে বৃত্তের যেই পরিধি, এটাই বৃত্ত ধরে নাও, এটা হচ্ছে 2 পাই আর, আর এটা কত? 3a। বলছে এরা সমান। হ্যাঁ, বৃত্তের পরিধি আর একটা সমবাহু ত্রিভুজের পরিসীমানা সমান। তাহলে বৃত্তের পরিধি আর এটা যদি সমান হয়, তার মানে 2 পাই আর এটা সমান কত? 3a। বুঝছো? এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করবা। প্রথমেই তুমি প্রশ্ন মতো লিখবা, এটা ভাবে লিখতে পারো, সমস্যা নেই। প্রশ্ন মতো না লিখে তুমি বাংলা কথা লিখতে পারো। বাংলা কথা এখানে লেখার জায়গা নেই, ছোট করে লিখে দিতে হবে। এটা সরাই কত যে ঝামেলা। হাতে লিখে লিখবা যে বৃত্তের পরিধি সমান হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা লিখলাম। হ্যাঁ, ত্রিভুজের জায়গা নেই, পরিসীমা। এই কথাটা আগে লিখবা, লিখার পরে তারপরে এটা লিখবা। ঠিক আছে? সুতরাং এটা সমান এটা। এইখান থেকে তুমি এর ভ্যালু বের করবা। 3 এই পাশে আসলে ভাগ আসবে না? তাহলে 2 পাই আর ভাগ হচ্ছে 3। তুমি কি করলা? এর মান বের করলা, এ কে এটার মাধ্যমে প্রকাশ করলা। এবার বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত অবশ্যই বৃত্ত আগে থাকবে আর ওইটা পরে থাকবে। তাহলে দেখো কিভাবে লিখবা, যে এখন বৃত্তের ক্ষেত্রফল উপরে লিখবা। বৃত্তের ক্ষেত্রফল যেটা আগে সেটা আগে লিখতে, উপরে লিখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নিচে কি?
নিচে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, আমি সমবাহু লিখতেছি না, ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই তো অনুপাত বের করার সিস্টেম। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই কি? পাই আর স্কয়ার। এখানে তুমি প্রথমে একটা জিনিস ধরে নিতে পারো, যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ, এটা না, এটা লিখতে হবে আর কি, যদি ইয়াতে আসে বৃত্তের ব্যাসার্ধ 4, তারপরে লিখবা যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এটা ধরে নিবা তুমি। তারপরে কি লিখলা? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। এটা মনে রাখা উচিত। এবার দেখো, এবার এর ভ্যালু আমরা এখানে বসায় দিব। এর যে ভ্যালুটা সেটা এখানে বসাবো। এর ভ্যালুটা বসাইলে কি হয় একটু খেয়াল করো, এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। পাই আর স্কয়ার থাকুক, নিচে কি? √3/4 a স্কয়ার। এ মানে কত? 2 পাই আর, নিচে হচ্ছে আমাদের 3, তাহলে এটার উপরে স্কয়ার। এর ভ্যালু বসাই দিলাম। বসাই দিলে লাভ কি? উপরে দেখো কি হয়? পাই আর স্কয়ার, নিচে √3/4, এটাকে স্কয়ার করো, তাহলে 4 হয়, পাই স্কয়ার হয়, আর স্কয়ার হয়, আর 3 কে স্কয়ার করলে কত হয়? 9 হয় না? বুঝছো ঘটনাটা? এই 4 কাটতে পারো তুমি, কেটে ছোট হয়ে গেল। এই জিনিসটা আমি ওই পাশে একটু লিখে দেই। হ্যাঁ, এই লাইনের পরের লাইন আমি এই পাশে লিখে দিচ্ছি, দেখো। এটুকুর মধ্যে লিখে দিই, একটু খেয়াল করো। তাহলে আমাদের উপরে আছে কি? উপরে আছে হচ্ছে পাই আর স্কয়ার, উপরে আছে পাই আর স্কয়ার, নিচে এটা গুণ করে দাও, √3 সাথে এটা গুণ, তার মানে হচ্ছে √3 ইনটু হচ্ছে পাই স্কয়ার আর স্কয়ার, নিচে কি? 9। ভগ্নাংশের ভাগ আছে, গুণ হয়ে গেলে কি হবে? লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে না? এই 9 উপরে চলে যাবে, √3 পাই স্কয়ার আর স্কয়ার নিচে আসবে। হ্যাঁ, এই আর স্কয়ার কাটো। এই পাই দিয়ে পাই স্কয়ার কে কাটলে একটা পাই থাকে। √3 দিয়ে 9 কে কাটলে কি হবে? 3√3 হবে না? 9 সমান কত? 3 × 3, আর একটা 3 কে লেখা যায় কি? √3 × √3, তাহলে একটা √3 কেটে দিলে কি থাকবে? 3√3 থাকবে। বোঝা গেছে? তাহলে উপরে আমাদের কি থাকে? 3√3, আর নিচে হচ্ছে পাই। এইটাই অনুপাত। ঠিক আছে, লাস্ট লাইনে তুমি কি লিখবা? এটা কিন্তু করে করে আসবা। আসার পর তুমি শেষ লাইনে যে লিখবা যে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা উপরে নিচে সামনে পিছে লিখে ফেলবা। তাহলে 3√3 অনুপাত কি? পাই। বুঝছো? এটা হচ্ছে লাস্ট লাইন। হ্যাঁ, আই হোপ খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা। তোমরা অনেক ইন্টেলিজেন্ট, আমরা জানি, আমি জানি, আমরাও জানি। তাহলে কথা বলতে হয়ে যাচ্ছে, ক্লাস মনে একটু বড় হয়ে গেছে না? এবার লাস্ট এই যে এটা খুব সংক্ষেপে করে দেবো, এটা আর বর্ণনা দরকার নেই। দেখো এখানে কিছু তোমাদের চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করো। গাঢ় অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, গাঢ় অংশের ক্ষেত্রফল 10 নম্বর। প্রথমেই আমি চিত্র 4টা একে একবারে করাই দিব। এটা একটু মনোযোগ সহকারে দেখো, এই টাইপের অঙ্ক আসে। চিত্র দিয়ে বলে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করো, সাদা অংশের ক্ষেত্রফল বের করো, কালো অংশের ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, এরকম বলে দেওয়া থাকে। তো আমি এই চিত্রগুলা দেখায় খুবই শর্টকাটে করে দিব, দ্রুত করে দিব, আর সর্বোচ্চ 5 মিনিট, 5 থেকে 5 মিনিটের মধ্যে হবে, 5 থেকে 6 না, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে প্রথম যে চিত্র 10 নম্বরে 4টা চিত্র দেওয়া আছে। 10 নম্বরে 4টা চিত্র। প্রথম চিত্রটা এমন, প্রথম চিত্রটা হচ্ছে এই এমন দেওয়া আছে, মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এরকম খাড়া। এটা বুঝে নিও, এটা হচ্ছে খাড়া ত্রিভুজ। তারপরে এখানে অর্ধবৃত্ত দেওয়া আছে, এখানে আসলে অর্ধবৃত্ত। এটা বুঝছো? এটা হচ্ছে অর্ধবৃত্ত। তারপরে ডট 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 দিয়ে এরকম মাপ টাপ দিছে, দিয়ে বলছে এটার ক্ষেত্রফল কত। আর কিছু মাপ আছে, যেমন এটা হচ্ছে 10, তারপরে 10, 9, 6 মনে হয়,
10 8 উপরে যেটা 9 সেটা আসলে ভুল দেওয়া আছে, সেটা 6 হবে। এই যে এটা 6 হবে, এই যে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার দিয়ে বলছে এটা ক্ষেত্রফল বের করো। একটু খেয়াল করো, একবার ডাইরেক্ট বের করে দিই। এটা ক্ষেত্রফল, এখানে একটা সমবাহু, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম? এখানে কিন্তু সমকোণ চিহ্ন দেওয়া নাই, তারপরে বুঝছি কারণ হচ্ছে এটা 10, এটা 8, এটা 6। 10 স্কয়ার মানে কি 100, 8 স্কয়ার মানে কি 64, 6 স্কয়ার মানে কি 36। তারপরে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার না? 64 আর 36 যোগ করলে 100 হয়। তার মানে পিথাগোরাসের সূত্র যেহেতু অ্যাপ্লাই করা যায়, তার মানে এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এইটা 6 গুণ হচ্ছে উচ্চতা কত 8। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন উপরেরটা কি? উপরেরটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এটা পুরাটা ঘুরাইলে একটা বৃত্ত হইতো, তাহলে বৃত্তের অর্ধেক। তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলেই হবে না? বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তুমি কি আর জানো? এটা ব্যাস 6, ব্যাস যদি 6 হয়, ব্যাসার্ধ কত 3 না? তাহলে এটার ক্ষেত্রফল হবে কি পাই আর স্কয়ার মানে কি 3 স্কয়ার, নিচে কত তাহলে 2। বুঝছো ঘটনা? ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবা, যা হবে তাই। এটা ক্যালকুলেশন করে ফেলবা। এই দাও করে দিই, এটা হচ্ছে 3, ঠিক আছে, আর এটা হচ্ছে 9, 9 পাই বাই 2 পাই। এটা বসায় দিবা, ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবা, তাহলে হবে 3 আর কত 24, তাহলে 24। আর এটা কত 9 ইনটু হচ্ছে পাই ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে 24, 3 আর 24, তাহলে 38.137, 38.137, 38.137 বড় সেন্টিমিটার। এগুলো সব সেন্টিমিটার দেওয়া ছিল। হ্যাঁ, এটাও প্রায়, আর লিখতে ইচ্ছা করছে না। হ্যাঁ, ক্লাস বড় হয়ে গেছে। তারপর হচ্ছে দ্বিতীয় যে চিত্র, দ্বিতীয় চিত্র কেমন দেওয়া আছে? একটা বর্গ দেওয়া আছে, এটা আরো সহজ। এখানে একটা বর্গ, একটা বর্গ, এটা বর্গ, আয়তক্ষেত্র কিন্তু না। হ্যাঁ, এটা বর্গ, এখানে দাগ দেওয়া আছে প্রত্যেকটা, যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান। আর এখানে দেওয়া আছে অর্ধবৃত্ত, ঠিক আছে, বর্গ দেওয়া আছে, অর্ধবৃত্ত দেওয়া আছে, এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গ আর অর্ধবৃত্ত 4 সেন্টিমিটার এইখানে উল্লেখ করা আছে সবকিছু। হ্যাঁ, এটা হচ্ছে বর্গ, তাহলে এই সবগুলো হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে বলো তো? 4 স্কয়ার হবে না? এই ভিতরের ক্ষেত্রফল, এই ভিতরের ক্ষেত্রফল দিলে কি হবে? এটার ক্ষেত্রফল ডাইরেক্ট লিখে দিই। হ্যাঁ, এটার ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, আর এই যে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ কত 2 না? তাহলে পাই আর স্কয়ার মানে কি পাই 2 স্কয়ার, আর সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে কারণ অর্ধেক। এটা করলে যা হবে তাই, ক্যালকুলেটর বসায় দিবা, হয়ে যাবে। হ্যাঁ, এটা পারবা। এবার আসো আমাদের পরেরটা একটা আয়তক্ষেত্র। খেয়াল করো, পরেরটা একটা আয়তক্ষেত্র। এরকম টাইপের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এরকম একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। হ্যাঁ, আয়তক্ষেত্র একটু বাঁকা হোক, বুঝে নিও। এই আয়তক্ষেত্রের তোমার একটা অর্ধবৃত্ত দেওয়া আছে আমার ভিতরে, এরকম। এটা হচ্ছে অর্ধবৃত্ত, আয়তক্ষেত্রের ভিতরে একটা অর্ধবৃত্ত। হ্যাঁ, আমাদের বলছে যে এই অংশের ক্ষেত্রফল বের করো, এই যে এটা রং করা, বলছে যে এই কালো অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তুমি এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে হবে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এইদিকে দেওয়া আছে 12, আরে কালি রে, তাহলে এইদিকে দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার, এইদিকে আছে 10 সেন্টিমিটার। তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? এই সম্পর্কটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এইটা থেকে বাদ দিবা কি? এই বৃত্তের, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এইখান থেকে এই পর্যন্ত কত 6 না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই 6 স্কয়ার, নিচে কি 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো? হ্যাঁ, এটা ক্যালকুলেটরে ইনপুট দিবা, বের হয়ে যাবে। পারবা, নিশ্চয়ই পারবা। তারপরে আসো লাস্ট একটা বর্গ দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। খেয়াল করো, এটা দেওয়া আছে এরকম একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, একটা বর্গক্ষেত্র, এর ভিতরে একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত, এই বর্গের ভিতরে একটা বৃত্ত দেওয়া আছে এরকম। ধরো এইটাই বর্গের ভিতরে বৃত্ত, এত সুন্দর হবে না? ঠিক আছে, এখন আমাদের বলছে কালো অংশের ক্ষেত্রফল। কালো অংশ কোনটা জানো? এখানে কালি দিয়ে দিছে, এই যে এখানে কলঙ্কিত অংশ, এই যে 4 টুকরা, এই 4 টুকরার ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, কি করবা? বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে হয়ে যাবে না? তাহলে এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার,
এইটার বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল তুমি কি পাবা? 12 স্কয়ার। এইখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। বৃত্তের ব্যাস এইখান থেকে এই পর্যন্ত কত? পুরাটা 12, তাহলে এটা 6 না? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই 6 স্কয়ার। বুঝছো? এই 12 স্কয়ার থেকে এটা বাদ দিবা, যা হবে সেটা হচ্ছে এটার ক্ষেত্রফল। তো অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।